নমস্কার, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আজকে কি কথা বলবো সেটাই বুঝতে পারছি না, মানে গলা দিয়ে ভয়ে আওয়াজই বেরোচ্ছে না ভালো করে। তিনজন এমন মা লক্ষ্মী যাদের নামটাই যথেষ্ট এবং যথেষ্টর থেকে অনেক বেশি, তাই তাদের সম্পর্কে নামের পরে আর বেশি কিছুই বলা অন্তত আমার সাজে না, আমার সে ধৃষ্টতাও নেই। প্লিজ ওয়েলকাম সাবিত্রী চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী এবং অনামিকা সাহা। জোরে হাততালি। এই তিন লেজেন্ডারি অ্যাক্টরদের জন্য দারুণ মা লক্ষ্মী, যাদের দেখে আমরা প্রজন্মের পর প্রজন্ম গর্ব করে যায়, গর্ব করে যাবে। আমরা শিখেছি, আমরা এখনো শিখছি, আর মানে হাত ছেড়ে দিতে চাই না। প্রথমেই সাবিত্রী আন্টি, ওয়েলকাম আমার শোতে। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। কেমন আছো বলো? ভালো আছি। কি হচ্ছে, কি করছো? এখন এসেছি আমার খেলায়। হ্যাঁ, খেলবে বলে। তবে এ গেছিল আমার বাড়িতে, হ্যাঁ ওই শুভঙ্কর। হ্যাঁ, কি ব্যাপারটা কি হয়, তো বললো যে একটা খাঁচার মধ্যে টাকা থাকবে, হাওয়া দেবে, টাকা। হ্যাঁ, উড়ন্ত। বল না না, আমি পাবো না, কারণ উড়ন্ত টাকা, দুরন্ত নায়ক আমি চিরকাল অ্যাভয়েড করি। তোমার দুরন্ত নায়ক খুব একটা পছন্দ ছিল না কখনো, তাই না? শান্ত নায়করাই পছন্দ। শান্ত জিনিস ভালো, তারা ভাবতে পারে, সময় করতে পারে। চঞ্চল বেশি দিন টিকে না, চঞ্চল মন বেশি আনমনা হয়ে যায়। কিন্তু উনি প্রতিজ্ঞা করেছেন আমাকে আজ আনবে। এটা আমার সৌভাগ্য সাবু আন্টি, এটা আমাদের সকলের, সান বাংলার গোটা চ্যানেলের সৌভাগ্য এরকম একটা শোয়ে তুমি আজ এসেছো এবং আমি তোমার সঙ্গে কাটাতে পারবো। এটা যে কতটা সৌভাগ্যের সেটা আমরাই জানি, তুমি জানো না, তুমি কোনোদিন রিয়েলাইজও করোনি, সেটা কি তুমি রিয়েলাইজ করো? সাবিত্রী আন্টির পরে আছেন লিলি আন্টি, আমার আরেকজন ভীষণ পছন্দের মানুষ, ভীষণ পছন্দের মহিলা আর পছন্দের অভিনেত্রী। এবং আমি আরেকটা কথাও বলবো, একজন স্টাইল আইকন, ফ্যাশন আইকন। লিলি আন্টির সময় লিলি আন্টি যেরকম সাজগোজ করতেন বাকি সবার থেকে আলাদা ছিলেন। তুমি কেমন আছো একটু বলো? আমি এখন ভালো আছি। কি করছো, কি হচ্ছে? এখন আমি কয়েকটা ছবি করছি। একটা রিসেন্টলি করলাম, অর্ধাঙ্গিনী 2 ওটা করলাম, কমপ্লিট করলাম, এখনো ডাবিং হয়নি। অর্ধাঙ্গিনীতে তোমাকে যে কি ভালো লেগেছিল। আমি অবশ্য শেষ বোধহয় সেই রাজকাহিনী, তারপরে আর তোমার সঙ্গে ফ্লোরে দেখা হয়নি। জীবন কেমন চলছে লিলি আন্টি? খুব ভালো। আমার এখন সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি যোগ ব্যায়াম করি, একটু হাঁটা, বাড়িতে একটু হাঁটা চলা করি। বোনের আর কি নাতনি, কিন্তু সেই ছোটটা 4 বছর বয়স এখনো হয়নি। আচ্ছা, সে টুকটুক করে চলে আসে আমার কাছে, ওর সঙ্গে গল্প করি। আচ্ছা, ও খালি গল্প শুনতে চায়। আজকে আসার সময় বলছি তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু গল্প শুনতে হবে বলে। ও খুব ভালো লাগছে তোমাকে এখানে দেখে, আর আমার শো এসছো যে আমি মানে যার পর নাই খুশি হয়ে গেছি আজকে। কি আমার খুব ভালো লাগছে। দেখা যাক আজকের পর্বটা, আমি নিশ্চিত অন্য রকমের হতে চলেছে। এইবার আরেকজন, এমন একজন অভিনেত্রী যার ছবি 25 বছর পর আবার রিলিজ হয় হলে। কেমন লাগলো তোমার শ্বশুরবাড়ি জিন্দাবাদ আবার যখন রিলিজ হলো হলে? ভেবেছিলে কখনো এটা হবে? না,
এটা আমি ভাবিনি। শাহরুখ খান দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে করেছিল না, 25 বছর পূর্ণ পরেও একটা সিনেমা হল নিজে কিনে ওটাকে রিলিজ করেছিল। আর এখানে প্রসেনজিৎ চ্যাটার্জি সেটা করে দেখালো। এবং আমি যেদিন গেলাম বসুশ্রীতে রিলিজ করার দিনে, মানে একটা টাইমে এরকম হলো, আমি ঋতুকে বললাম, ঋতু আমার ভয় করছে, এই বসুশ্রী ভেঙে পড়বে। মানে চিৎকার চেঁচামেচি, তার মধ্যে সব নাচ শুরু করেছে 25 বছর পরে। আর আমি অবাক হয়ে ভাবছি যে এই ছবিটা আমাকে নিতে চাইনি। সকলে বলেছে করুণা চক্রবর্তীর মাথার গন্ডগোল হয়ে গেছে, এইটা অনামিকা সাহাকে নিচ্ছে। পুরো ইন্ডাস্ট্রি বেঁকে গেছিল। মুম্বাই একটি কথা বলেছিল, না অনামিকা দি করবে, অভিনয় দিয়ে কোথায় যাওয়া যায় সেটা দেখিয়ে দেবে। আহা, তারপর থেকেই তো আমার কাজ ক্যারিয়ারের টার্ন হয়ে গেল। হ্যাঁ, তো আজকে তোমার এই লাখ টাকার লক্ষ্মী লাভে, আজকে আমার লক্ষ্মী লাভ কি হবে না হবে আমি জানি না, কিন্তু আমার মনের লাভ এটা সাবিত্রী চ্যাটার্জি, লিলি চক্রবর্তী এবং পাশে আমি বসে কোনো অনুষ্ঠান করব আমি কোনোদিন ভাবিনি। কাজেই সান বাংলার সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আশা করি এখান থেকে এই লক্ষ্মী লাভ, লাখ টাকার টাকা কতটা জানি না, আমার কাছে মনে হচ্ছে 1000 কোটির লক্ষ্মী লাভ হচ্ছে। আহা, তুমি কিন্তু জুনিয়রদের অনেক বড় বার্তা দিলে অনামিকা দি। যারা এখন ছোট, যারা এখন বড়দের দেখে ভাবে কবে তাদের পাশে গিয়ে দাঁড়াবো, কবে তাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করব। যদি তুমি নিজের কাজ করে নিজের ক্ষমতায় জায়গা করতে পারো, একদিন না একদিন তুমিও চেয়ারে নিশ্চয়ই পাশে বসার সুযোগ পাবে। সততা, আন্তরিক ইচ্ছে এবং নিজের চেষ্টা, এটা থাকলে আজ আমি তার প্রমাণ। 17 বছর বয়স থেকে শুরু হয়েছিল আমার অভিনয় জীবন। আজকে 45 বছর পরে আমি এই ফ্রেমটা হলো যে একটা ফ্রেমে লিলি আন্টি, সাবিত্রী আন্টি আর অনামিকা। এইটা ভাবা যায়? কিন্তু খেলা শুরু করতে হবে, তাই শুরু করব ফার্স্ট রাউন্ডে আমাদের আজকের খেলা নোট দিয়ে যায় চেনা। খেলা শুরু করবার আগে স্ক্রিনে সাবু আন্টির কয়েকটা ছবি দেখি আগে, তারপর বলছি কথা। তখনকার দিনে কি এমনি সেজে গুজে শুট করার, স্টিল তোলার চল ছিল? না, ছিল না। লিলি আন্টি বলছেন ছিল। স্টুডিওতে গিয়ে তুলতে হতো না? না, বাড়িতে আসতো। ও, বাড়িতেও আসতো? আমি ছাদেও তুলেছি অনেক ছবি। ও, এমনি ছবি তোলা সেজে গুজে। এটা কোন সিনেমার মনে পড়ছে? এটা আমার মনে হয় অনুপমা থেকে। অনুপমা। আরেকটা ছবি দেখি। এই সিনেমাটা আমারও দেখা। শশীবাবুর সংসার। শশীবাবুর সংসার, কারেক্ট। এই যে ভানু বন্দ্যোপাধ্যায়, এনার হাত ধরেই তোমার অভিনয়ে আসা, তাই তো? একটু সেই সময়কার গল্পটা একটু বলো। আমি জানি, কিন্তু দর্শকদের একটু বলো। ভিক্টোরিয়া স্কুলে পড়তাম, রাজবিহারী অ্যাভিনিউতে। ওখানে খুব রাংটা দেওয়া পান নিয়ে বসতো। পান রাংটা দেওয়া তখনকার দিনে, হ্যাঁ, খুব খেতে ভালো লাগতো, মিষ্টি। তা ওখানে এক ভদ্রলোক, ওই যে ভালো আমি তো জানি না, উনিও পান কিনতে আসতেন। উনি পান খেতে, ওখানে ওদের একটা আড্ডা ছিল। আর্টিস্ট, কয়েকজন আর্টিস্ট মিলে ওখানে আড্ডা মারত। তা একদিন উনি এগিয়ে এসে বলছেন যে আপনি বাঙাল কথা বলতে পারেন? আপনার বাংলাদেশে নেই? আমরা, হ্যাঁ, আমি ঢাকার মেয়ে, আমরা একটা নাটক করছি নতুন ইহুদি, এই পার্টিশন নিয়েই, আপনি কি করবেন? আমি বলবো কি করে? আপনি আমার বাবার কাছে যাবেন, তার কাছে বলবেন, সে যদি পারমিশন দেয় তাহলে করবো। তখন বাবার কাছে এলো, এসে বাবা ভদ্রলোকের দিকে তাকিয়ে আছে। তখন বললে, তুমি সত্যি করে বলো তো, তোমার ভালো নাম কি? তুমি কি সাম্যময়?
বলে হ্যাঁ আমি তো সাম্যময়। তা বলে তুমি আমাকে চিনতে পারো নাই? ওর মেজদি, আমার মেজদি হচ্ছে ওর আপন মামির মা। ও, খুব রিলেশনে। তো তুমি সম্পর্কে ওনার মামির বোন? মামির বোন। হ্যাঁ। প্রথম শোটাই একবার মার কাট কালিকা থিয়েটার, বর্ষশ্রীর পেছন দিকে কালিকা থিয়েটার। হ্যাঁ, এটা নতুন ইহুদি। আচ্ছা, নতুন ইহুদি। হ্যাঁ, নতুন ইহুদি দেখেই তো পাশের বাড়ির লোক এলো। তারপর সবাই বললো ও তো হাসির ছবির নায়িকা, আর কেউ চান্স দিতে চায় না, বলে হাসির ছবি ওকে দেখলেই লোকে হাসবে, এটা ওকে এই রোল দিও না। উনি কিন্তু দিলেন আমাকে, আর আমিও বললাম আপনি নিন, আমি আমার প্রাণ দিয়ে আমি অভিনয় করব। দুটো ছবি 1 বছরের মধ্যে রিলিজ হলো, দুটোই হিট। এবং অভিনেত্রী হিসেবে সবাই জানলো যে একজন এমন একজন অভিনেত্রী এসছেন যিনি হাসির রোলও করতে পারেন, দুঃখের রোলও করতে পারেন। তারপর শ্যামলী কতদিন পর? শ্যামলী অনেক পরে। তারপরে আদর্শ হিন্দু হোটেল করলাম, তারপর ওইটাও সুপারহিট হলো, তখন শ্যামলীর থেকে এলো। আচ্ছা, আদর্শ হিন্দু হোটেল হিট হওয়ার পরে তখন শ্যামলীর কথা ভাবা হলো। সরঞ্জিবালা দেবী, যিনি আমাদের লাইনের থিয়েটারে জাহানারা করে নাট্য সম্রাজ্ঞী উপাধি পেয়েছিলেন। তো উনি একদিন এসছেন, তখন ওই শিবরাতের রাত্রিতে হোল নাইট থিয়েটার হতো। সরোজিদে প্রথম আমার অভিনয় দেখলো, সবাইকে জিজ্ঞেস করছে এই মেয়েটি কে? আমি বলে তো নতুন এসছে, পাশের বাড়ি হিট করেছে, আর আমাকে খালি ইশারা করছে নমস্কার করো, নমস্কার করো। তারপর যোগ করে একটা গিয়ে নমস্কার করলাম। উনি স্টারে গিয়ে বললেন যে আপনারা আমাকে দিয়ে শ্যামলী করাবেন, যে আমি গিয়ে দেখে আসুন একটি মেয়ের অভিনয়। ও, একটি মেয়ের অভিনয় দেখে আসুন। আমি হয়ে গেছি কালকে, দেখে আসুন আদর্শ হিন্দু হোটেল, আর নিয়ে ওকে যদি পান সবচেয়ে ভালো হয়। এটা সরোজিবালা বললেন? তারপরের দিন জহরগাঙ্গুলি আমার বাড়ি গেল, বাড়ি গিয়ে আমার বাবাকে বললো যে ও শ্যামলী যা, ওকে করাবো। শ্যামলী আজও ইতিহাস। শ্যামলী করলাম গিয়ে। এটা কি শ্যামলীর গ্রিন রুমের ছবি? সামনে অপর্ণা দি বসে আছে, এই পাশে বেলা দি বসে আছে। উত্তম কুমারের সঙ্গে তোমার আলাপ শ্যামলীতেই? ভালোভাবে আলাপ হয় শ্যামলী। উত্তম বাবুর সঙ্গে প্রথম সিনেমা তোমার কোনটা যে হয়েছে আমি ঠিক মনে করতে পারছি না, তবে হয়েছে অনেকগুলো। আমি ম্যাক্সিমাম ছবি করেছি। তবে উত্তমদা ওর চোখের দিকে বললে সাবু তুই অত টাকাবি না আমার দিকে, আমি ডায়লগ ভুলে যাই। কেন প্রেমের সিন করছি, আপনার দিকে তাকাবো, বুকে মাথা দেবো, তো হবে না। উনি কেন ভুলে যেতেন ডায়লগ? না ওই বলে তোর চোখের দিকে তাকালি ভুলে যাই সব। এবার বলে মাটি হব, কুমোর বাড়ি জন্ম লাগো, কলসি হয়ে ছলাক বাবা, এই জুটির জন্যই একটা জোরে হাততালি হোক। কোনো হাততালি যথেষ্ট নয় যদিও। এবার মনে সুতো হব। আজকে খেলা শুরু করার আগে সাবু আন্টিকে একবার জিজ্ঞেস করি, এই খেলা জিতলে 1 লাখ টাকা পাওয়া যায়, তুমি যদি আজকে খেলা জিতে 1 লাখ টাকা পাও কি করবে? আমি অর্ধেকটা এখানে দিয়ে যাব আমাদের লক্ষ্মী ব্যাংকে। আচ্ছা, আর তারপরে বাকিটা আমি নিয়ে যাবো। নিয়ে গিয়ে কি করবে? কিছু ভেবে এলে? প্ল্যান করবে? কারণ আমি জানি আমি জিতবো না। যাই হোক, আমি যে জিতে পরে আমি টাকাটা নিয়ে কি করব সেটা পরে ভাববো। আচ্ছা, পরে ভাববো, এখন বলবে না বাবা আমি এক্ষুনি বকুনি খাবো, আমি আর কোনো প্রশ্ন করব না, এবার খেলি। তোমার সময় শুরু এখন। চলো এবার কালি দাও। এই যে কালি, এটা দিতে চাও তো? চলো দাও। হলো দেওয়া, এবার এটা রেখে দাও। এইটা কি মনে হচ্ছে? এটা কিন্তু আরেকটু ছোট, এর থেকে একটু ছোট, তাহলে কত হবে? 200 টাকা। 200 টাকা হবে। এ নাও 200, নাও কালি নাও।
নাও ছাপ দাও, এই বলো। এবার এইটা কিন্তু একদম পুচকের দিকে। 20 টাকা। 20 দেবো? এই নাও, তুমি বলো, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার এটা বলো কত, তারপরেরটা এইটা কত মনে হচ্ছে? নারী পুরুষ সাজুক পোশাকে কত দেবো? 500 দেবো। নারীর বড় নারীর ধরন বদলে কি আর যাবে? এটা দেখো, এটা তো আরো বড় মনে হচ্ছে। এটা কত দেবো? 500ই দেবো। আবার দুটোতেই 500 দিচ্ছি তাহলে পর পর। ওকে, এটাও বড়রই দিকে। 100, 200 বা 500 দিকেই হবে, বড়র দিকেই আছে। 200 দেবো। ওকে, এটা ছোট, এটা আরো ছোট। 20 আছে, দেবো। আর ওই ঘন্টা বেজে গেছে, একটা বাকি রয়ে গেল, ঘন্টা বেজে গেছে। সাবিত্রী আন্টির ফার্স্ট রাউন্ডে স্কোর 1490। এবার লিলি আন্টির কাছে যাও। লিলি আন্টির আমি একটু আগে যেটা বলছিলাম, আমি জানি না কেউ বলে কিনা, লিলি আন্টির ফ্যাশন সেন্স, লিলি আন্টির সাজগোজ দারুণ লাগতো। আর অভিনয় মানে কি যে একটা মিষ্টি ব্যাপার ছিল, যে কি বলবো, সেটা এখনো আছে, সেটা ভরপুর আছে ওই মিষ্টি ব্যাপারটা। লিলি আন্টির কয়েকটা ছবি দেখি আগে। এটা কোথায় গো? এটা গোর্কি সদনে একটা প্রোগ্রাম হচ্ছিল, সেখানে গিয়েছিলাম। আচ্ছা, অমিতাভ বচ্চনের সঙ্গে আলাপ। এটা রবীন্দ্র সদনে শিল্পী সংসদের একটা প্রোগ্রাম হয়েছিল, সংসদের অনুষ্ঠান সেখানে। এবং উত্তম বাবুর সঙ্গে তোমার প্রথম ছবি কি? প্রথম ছবি করেছিলাম, সেটাতে ওনার সাথে আমার কোনো অভিনয় মানে সিন ছিল না। বিপাশা। সেকেন্ডটা মানে দিয়া নেওয়ার সময় ওনার সঙ্গে মানে পুরোটাই আমার সঙ্গে, তোমার সঙ্গেই ছিল। এই ছবিটাতে এই যে পুতুলটা ধরে আছে, হ্যাঁ, এটা একটা জাপানি আর্টিস্ট আর কি, তো আমাকে এই পুতুলটা দিয়েছিল, জাপানি ডলটা, জাপানি পুতুল, সেই জাপানি ডলটা। এটা ভিক্টোরিয়াতে তখন আমরা পিকনিক করতাম প্রত্যেক 1 জানুয়ারিতে। ওই পেছনে চশমা চোখে আমার হাজবেন্ড, আর পাশে আমি, আর সামনে রাখি আছে। রাখি তখন ওই বিয়ে হয়েছিল অজয়ের সাথে, অজয়েরই তোলা এটা। তখন রাখি গুলজারের বয়স কত? গুলজার তখন নয়, রাখি বিশ্বাস। গুলজার হওয়ার পরও আমি দেখেছি ওকে। আমার হাজবেন্ড ওর হাত দেখে বলেছিল তোর অনেক টাকা হবে। আমি অবশ্য বিশ্বাস করতাম না ওসব, কিন্তু সত্যি সত্যি তাই হয়েছে। অনেক ছবি করেছে ওখানে। তুমি তো পশ্চিমবঙ্গে বড় হওনি না, তাই তো? মধ্যপ্রদেশের কোথায় জানো? ওটা চিনওয়ার ডিস্ট্রিক্টে পড়াশিয়া বলে একটা জায়গা। পড়াশিয়া। তো তারপরে বাংলা ছবিতে কি করে তোমার যোগাযোগটা? বাংলা ছবিতে সেটা একটা অদ্ভুত ব্যাপার। আমি এসেছিলাম মানে পড়াশোনা শেষ করে ওখানে তো সেরকম ভালো কলেজ টলেজ না, অনেক দূরে স্কুল। তো এসেছিলাম, ভেবেছিলাম পড়াশোনা করবো আরো। তখন আমাদের অবস্থা সত্যি খুব খারাপ ছিল, কারণ অনেক ভাই বোন ছিলাম আমরা। বাবা একা সামলে উঠতে পারছিলেন না। মায়ের গয়না, আমাদের গায়ে যা গয়না ছিল সব শেষ। মেজদি এক জায়গায় রিহার্সাল দিচ্ছিল, আমাকে বললো আমি ছোটবেলায় খুব নাটক টাটক করতাম, মা আমাদের দিয়ে করাতেন মধ্যপ্রদেশে। তারপরে যখন মেজদি বললো যে আমি রিহার্সালে যাচ্ছি, তুই যাবি? আমার তো তখন মেন চার্জ, দেখবো কিরম হয়। তা আমি গিয়েছি, মেঘনাথ বধ কাব্য হচ্ছে, দেবব্রত সুর চৌধুরী ডিরেক্টর। তার আমি হাঁ করে দেখছি, আমি কোনোদিন ব্ল্যাঙ্ক ভার্স শুনিনি। তারপর আমাকে দেখে ওরকম করে দেখে বলছি, খুকে একটা রোল করে দেবে? আমি খুকি বলেছি, একটু রাগ হয়ে গেছে। না আচ্ছা আচ্ছা ঠিক আছে, করবো, ইচ্ছেও আছে। তো সেই রোলটা আমাকে দিয়ে করানো হলো। তো এরকমই নাটক করতে করতে সেখানে অনেকের সঙ্গে আমার দেখা হয়েছিল। অনেক এখন তারা অনেক মানে হিরোইন টিরোইন হয়ে গেছে, তাদের সঙ্গেও নাটক করেছি আমি। কনক মুখার্জি যে ভানুপেলো লটারির ডিরেক্টর ছিলেন, তার ভাই কুণালদা এক জায়গায় ডিরেকশন দিচ্ছিলেন নাটকের। তা আমার ওই দেখে না বলছি, এই বুড়ি আমাকে খুব ছোটবেলায় সবাই খুব ভালোবাসে, এ বুড়ি সিনেমায় অভিনয় করবি? আমি সিনেমা? তাহলে হ্যাঁ করবো। বলে তুই তো রাস্তাঘাট কিছু চিনিস না, বাবাকে বলবি রাধা ফিল্ম স্টুডিওতে নিয়ে যেতে তোকে। বিকেলবেলা 4টের সময় নিয়ে গেছে। তা আমাকে বললো আজকেই কিন্তু শুটিং হবে। বাবা বললো আমি তো বলে আসিনি বাড়িতে, আর তখন তো ফোন টোন কিছু ছিল না। বাবা বললো তুমি এখানে চুপটি করে বসো, আমি বাড়িতে বলে চলে আসবো।
চলে এলো, আমাকে একটুখানি মেকআপ টেকআপ করে দিল। প্রথম শট ছিল কার সঙ্গে না, কমল মিত্র আর জহর রায়। আমি তো তাদের চিনি না, আমাকে যা বলেছে করে দিয়েছি। করে গিয়ে তারপরে 50টা টাকা হাতে দিয়ে তড়িয়ে দিয়েছে, আমি বাবাকে দিতে বললাম। তখনকার দিন আজকে 66 বছর আগে। তারপরে দিন যখন আবার রিহার্সালে গেছি, বলে তুই কি করেছিস? দাদা আমাকে কি বকলো, বলে কেন আমি খারাপ করেছি কিছু? বলছে না, দাদা বলছে এই মেয়েটাকে আগে দিলি না কেন, ওকে হিরোইন করতাম। তাহলে আমার কি ব্যাড লাক, আর হিরোইন হওয়া হলো না। যাই হোক, ওখান থেকে একজন ক্যামেরাম্যান আরও 3-4 জায়গায় বলেছে, সেখানে গিয়ে আরেকটা ছবিতে কাজ করলাম। অভি ভট্টাচার্যের প্রোডাকশন ছিল, মধ্যরাতের তারা, পিনাকি মুখার্জি ডিরেক্টর। এরকম করছো ইন্ডাস্ট্রিতে ঢুকে গেছি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। জলে দেখি জনকে মনে হলো। বম্বের ছবিতে ডাক পেলে কবে? বম্বের ছবিতে আমি একটা সুলোচনা দেবী বলে একজন আর্টিস্ট আছে বম্বেতে, ওর সঙ্গে একটা জননী বলে ছবি করেছিলাম। অজয় গাঙ্গুলির এগেনস্টে আমি ছিলাম, আর বুড়োদার এগেনস্টে ছিল সুলতাদি, আমি 2 বউ। তো উনি আমার অভিনয় ওখানে দেখেছিলেন, ওনার হাজবেন্ড একটা ছবি করছিলেন বিষ্ণুপুরাণ, সম্পূর্ণ বিষ্ণুপুরাণ ছবিটার নাম ছিল। তো সেই ভদ্রলোক, তার নামও ভানু বন্দ্যোপাধ্যায়, সে আমার বাড়িতে এসেছিল। আমি তখন ছবিটা করতে গেলাম। অজয় আমাকে বললো যেরকম তনুদা একটু একসঙ্গে স্ক্রিপ্ট পড়াবে, তুমি কি আসতে পারবে? আমি হ্যাঁ যাবো তনুবাবুর ওখানে। তো সেখানে গল্প শুনতে গিয়ে সেখানে মুকুলবাবু আমাকে দেখেছে, বলছে হ্যাঁ আমরা ছবিটা মানে ব্যবস্থা করে দিতে পারি। আমি সেভাবে তো আসিনি, আমি একটা ছবি করতে এসেছিলাম, এই জন্য থেকে গেছি এখানে 1 সপ্তাহের মধ্যে। তার মধ্যে আমার স্ক্রিপ্ট শোনা হয়ে গেছে, ডেট দিয়ে দিয়েছি, এখানে আসবো, কলকাতায় এসে শুটিং করবো, পুলিশ শুটিং। তো মুকুলবাবু ড্রাইভারকে ডেকে বললো দিদি কি বাড়িতে পৌঁছিল, আর আমি এখানে কাছেই আমি হেঁটে চলে যাব। বলছি না না, বাড়িটা দেখে আসো, যদি আমার কখনো দরকার হয় আমি ডেকে পাঠাবো। 1 সপ্তাহের মধ্যে ড্রাইভার এলো, বলে সাপ বোলাও আপু বোলাকে, তো নিয়ে গেল। তো আমার সামনে গুলজারজিকে ফোন করলেন। গুলজারজি? হ্যাঁ। আমি বললাম দেখুন, ওনার ছবি দেখে আমার খুব ভালো লেগেছে, কোশিশ ছবিটা দেখেছিলাম, তো আর কিছু না হোক ওনার সঙ্গে আলাপ হবে, ওনাকে মানে ছবিটার জন্য কনগ্রেট করে চলে আসবো, আমি যাবো। এইটা ভেবেই গেছো? এইটা ভেবে গেছি। এসে আমি এরকম বসে আছি, উনি নিচে এরকম হাঁটুকে এরকম একটা গদি ছিল, ওখানে বসেছে। আমি তাড়াতাড়ি নামতে গেছি, বলছে না না আপনি বসুন ওখানে, আপনার ডিয়ানে দেখেছি কি ভালো লেগেছে ছবিটা, এত ভালো অভিনয় করেন আপনি। আমার সঙ্গে বাংলাতেই কথা বলছে উনি। তারপর পুরো গল্পটা শোনালেন, যে এই গল্প আচানক ছবিটার গল্প। সেই শুরু তোমার? সেই আচানক ছবি শুটিং। মানে কি আমাকে ডেট সব বলে দিয়েছিলেন, গল্প তো জানি, পুরো ছবিটা শুটিং হয়ে গেল, টাকা পয়সার কথা কিচ্ছু বলিনি, ডাবিং সব কমপ্লিট। আমি একটা অন্য ছবি শুটিং করছিলাম তাড়াতাড়ি, তখন প্রোডাকশন ম্যানেজার এসে বলে সাহেব আপকো বুলায়। আমরা কোন সাহেব? বলে সিপিজি। আমি তো ওনাকে চিনিই না। বলে চলিয়ে मैं लेके जाता हूँ। নিয়ে গেল। তো আমাকে দেখেই বলছে क्या रे तेरे को पैसा वैसा नहीं चाहिए? আমি বললাম दे दीजिए। कितना देने का? मतलब मेरे को क्या मालूम, आप दीजिए। हाँ बहुत चालाक है। তারপর একটা চেক কেটে দিল, যে আমি কলকাতা মানে কোনোদিন পাইনি ওরকম টাকা। ও তো এই শুরু হলো। তারপরে আমি এখন সবাই বলিউড বলে, হিন্দি ছবির যাত্রা আচানক দিয়ে শুরু, আচানক থেকে শুরু হলো। কত বছর হয়ে গেল লিলি আন্টি ইন্ডাস্ট্রিতে? 66 ইয়ার্স। 66 ইয়ার্স, মাই গুডনেস। তুমি যদি আজকে জিতে যাও, 1 লাখ টাকা পাও, কিছু ভেবেছো কি করবে? 50% আমার লক্ষ্মী ব্যাংকে, আর 50% আমি নিয়ে যাব, কিন্তু তাও যদি আমার আশেপাশে সেরকম দুস্থ কারোকে দেখি তাদেরকে দিয়ে দেবো। গুড, চলে এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন লিলি আন্টি। তালি নাও। হ্যাঁ, এ চাপ। গুড,
এবার এটা তো আরো বড় মনে হচ্ছে, এটাও 500 মারছে। এটা 100 মনে হচ্ছে, এটা 100 মনে হচ্ছে, মেরে দাও, যেটা মনে হচ্ছে মেরে দাও। এটা 500 মনে হচ্ছে। আচ্ছা, তারপর এটা একটু ছোটর দিকে, হ্যাঁ 500ই আছে, 500ই আছে। এটা তো একদম ছোটর দিকে, একেবারেই ছোটর দিকে। 500 তো নয়, নয় 500 না মনে হলে মেরো না। যদি 200 মনে হয় 200 মারো, যদি 500 মনে হয় 500 মারো, তার কম হবে না। এটা 500। এটা মেরে দাও, তারপর যা হবে হবে। ছোটর দিকে তো একদমই ছোট, একেবারেই ছোট। ওই একটা বাদ রয়ে, একটা বলেছে। ছশো 20 স্কোর হয়েছে লিলি আন্টির। ইয়ে, এবার অনামিকাদির কাছে আসবো। কয়েকটা ছবি আছে অনামিকাদির, সেটা আগে দেখি। এটা কোন চরিত্র? এটা বিন্দু মাসি। বিন্দু মাসি ঘাতক বই। এর একটা বিখ্যাত সংলাপ ছিল, সেটা এখনো বলতে হয় তোমাকে গিয়ে? হ্যাঁ, সব শোয়ে বলতে হয়। সব সময়। তাহলে আমার শোয়ে কেন বলবে না? যা যা নিয়ে যা, বাবলু কোলের দরজায় ফেলে দিয়ে বলবি বিন্দু মাসি তারা মায়ের যা যা নিয়ে যা। বাপরে, আমি তো ভয় পেয়ে গেলাম। এটা কোন সময়? এইটাই আমি যখন প্রথম ছবি করলাম সংসার সীমান্তে, তনুদা উনি বলেছিলেন যে আপনার চোখ আর চুল দেখে আমি পছন্দ করেছি। এই আমি, আমার বয়স তখন 17 বছর। বলতো কি, বম্বেতে তখন রেহানা সুলতানা একজন ছিল, বলল বাংলায় এসছে, এই রংটা একটু কালো কিন্তু ভালো। এবার চেনা যাচ্ছে। এটা কোন সময়কার? তখন তুমি অভিনয় করতে? হ্যাঁ, এইটা তখন ওই গণদেবতায় একটা নাচলাম ওই টাইমে। এটা কোন সময়? হ্যাঁ, এইটা হচ্ছে প্রতিবাদ ছবি। কটা সিনেমা হয়েছে অনামিকাদি, হিসেব আছে? হ্যাঁ, আমি একদিন ওই সব গ্রামেগঞ্জে মাচাতে গেলে জানো তো জিজ্ঞেস করে, দিদি আপনার কত ছবি হলো। আমি আর্টিস্ট ফোরামকে ফোন করে অমিতকে বললাম, অমিত একটু আমাকে একটু হিসেবটা দাও না, আমি কতগুলো ছবি করেছি। তারপরে ওরা হিসেব করে 400 বলেছিল, 400। বুম্বা 350-র ওপরে। বুম্বার সঙ্গে আমি করেছি 125টা। সৌমিত্র বাবুর সঙ্গেও তোমার অনেক সেটা একটু গল্প আমি করতে পারি? বলো বলো বলো। হ্যাঁ বলো বলো। যেহেতু দুজনেই উত্তম কুমারের পাশে আমার, এটা না বললে আমি থাকতে পারবো না। বলো। গৌতম চৌধুরী বলে একজন ডিরেক্টর, উনি কৃষ্ণকান্তের উইল নাটক হতো স্টার থিয়েটারে, মহেন্দ্রগুপ্ত ছিলেন মানে লেজেন্ড। তাতে সুব্রতা চ্যাটার্জি করতেন ভ্রমর। হ্যাঁ, তো ওই ভ্রমরই সঙ্গী হিসেবে আমার চরিত্র। শো করতে গিয়ে সুব্রতাদি বলছেন, এই অনা শোন, আজকে আর দাদা আসবে আমার শো দেখতে। আমি বললাম, দাদা মানে উত্তম কুমার? বললো হ্যাঁ আসবে, হ্যাঁ ভালো করে পাঠ করবি। হঠাৎ খবর এলো যে দাদা ভেতরে, এই অনামিকা চল দাদা এসছেন ভেতরে। এইবার আমি গেছি। দাদা উঠলেন, উঠে যারা 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 অভিনয় করেছে প্রত্যেককে বললেন খুব ভালো লেগেছে এই বলে। হঠাৎ না, আজও সুদীপ্তা আমি ভুলতে পারি না,
ওই চোখ আমার দিকে এলো, আমি তো এরকম করে তাকিয়ে আছি, ভেতরটা ধক 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 করছে। হঠাৎ এসে না ঠিক এরকম করে একটা টোকা দিলেন আমার গালে, টোকা দিয়ে বললেন, আরে এ তো ফুরফুরি রে। মানে আমার খুব ছটফটে রোলটা ছিল, অল্প বয়স। ব্যাস, সতীন্দ্র ভট্টাচার্য বলে একজন অভিনেতা আমাকে ডেকে বললেন, উত্তম কুমার গালে টোকা মেরেছে, এখানটা বাঁধিয়ে রাখ, হ্যাঁ, আর দেখবি এটা কি হয় দাঁড়ায়। তো ফোন করে গৌতম চৌধুরীকে বললাম যে, দাদা আপনি যে বলেছিলেন উত্তম কুমারের বইতে আমাকে নেবেন, কবে নেবেন? এইবার বললো, দাঁড়া, হয়ে যাবে, সামনের মাস থেকেই শুরু করছি। আমাকে হঠাৎ আগের দিন বলল, শোন, কাল দাদার সঙ্গে তোর একটা সিন আছে। মানে তখন দাদা বয়স হয়ে গেছে বলে ওই গ্রামের সবার উপকার করেন, সবার জন্য দৌড়ে যান, এরকম একটা চরিত্র। এই গ্রামেই মন্টু ব্যানার্জি হচ্ছে ভিলেন। সে আমাকে বাইজি সাজিয়ে নাচ করায়, যে গোল হয়ে লোকেরা দেখে, টাকা পায়। হ্যাঁ, সেই বাইজি চরিত্র আমার। তো আমার প্রচণ্ড জ্বর হয়েছে, সমস্ত লোক বসে আছে, বলছে যে নাচ। আমি বলছি, আমি পাচ্ছি না বাবু, আমার ক্ষমতা নেই, আমার খুব জ্বর। ওইসব কোনো কথা আমি শুনবো না, সব আমার পার্টি বসে আছে, যা তুই নাচবি। এই সময় দাদার ঢোকা, জবা জবা, এই জবা জবা করে উনি ঢুকে এসে ওই আগেকারের এরকম বোতলে না ডাক্তাররা ওষুধ দিত, সেইটা হাতে করা, এসে আমার মাথায় হাত দিলেন, দিয়ে বললেন, ইস জ্বরে তো গালে পুড়ে যাচ্ছে, বলে এ হাকর হাকর বলে আমার গালে থাপ্পড় দিলেন। ওইটা একটুখানি আমার মুখে ঢেলে দিলেন, দিয়েই ঘুরে তাকিয়ে মন্টু ব্যানার্জিকে বলল, শুনে রাখ, এরপরে যদি ওর শরীর খারাপ হলেও তুই নাচিয়ে পয়সা রোজগার করিস, তাহলে আমাকে তো চিনিস, তোর কি হবে, বলে উনি দরজা দিয়ে বেরিয়ে গেলেন। এইবার শোনো, পরের সিটগুলো দারুণ। হঠাৎ আমাকে ডেকে পাঠালো গৌতম চৌধুরী NT1-এ। আমি এলাম, এসে বললো, জানিস তো খুবই দুঃখ লাগছে, কিন্তু কিছু করার নেই। দাদা সলিল দত্তর একটা ছবি করার জন্য এই যে ডেটগুলো দিয়েছিলেন, এই ডেটে উনি করতে পারছেন না, কারণ মৌসুমী চ্যাটার্জি বম্বে থেকে আসছে, ওই ছবিতে মৌসুমী এই ডেট দিয়েছে। শোনো এবার, এটা কত বড় দুঃখের এবং বুঝতে পারছি। অগবধূ সুন্দরী করতে গেলেন, ওখানে শেষ।